আমার সাথে একজন লেখক আছেন পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আজকে আমাদের সাথে আছেন সাদাত পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সাদাত পারভেজ তো আমার সাথে আছেনই, তবে আমি সাদাত পারভেজের সাথে যতক্ষণ আড্ডায় মেতে থাকবো ততক্ষণ আসলে নীল মাহবুব আপনাদেরকে জানাবে যে সান্ধ্যকালীন পাঠক সমাবেশের যে পাঠকের গল্প সেটি। আমরা নীল মাহবুবের কাছে শুনবো সান্ধ্যকালীন পাঠক সমাবেশের গল্প। ধন্যবাদ সূচনা। শুরুটা আসলে দারুণ ছিল, চমৎকার ছিল, এবং যেহেতু লেখক পাশে বসে আছে, লেখকের সাথে তো একটা আড্ডা চলেই। তবে শুরুর আগেই আমরা কিছু পাঠকের সাথেও কথা বলে নিতে চাই, এবং এই মুহূর্তে পাঠক সমাবেশের প্যাভিলিয়নের ভিতরের চিত্রটা কেমন সেটাও আমরা জানাতে চাই। আমরা বলি যে আসলে সন্ধ্যা নামলেও বইমেলায় সন্ধ্যা নামে না, পাঠকের উপস্থিতিতে বইমেলা আরও উজ্জ্বল হয়ে ওঠে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাঠক সমাবেশের ভিতরে কিন্তু পাঠকের সমাগম আছে, এবং পাঠক কিন্তু নিবিষ্ট চিত্তে মগ্ন চিত্তে কিন্তু বইগুলো উল্টে পাল্টে দেখছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে শিক্ষার্থীরাও আসছেন এবং তারাও কিন্তু বই উল্টে পাল্টে দেখছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, একটু যদি আপনার সাথে একটু কথা বলি, যে আপনি মাওলানা জালালউদ্দিন রুমির বই দেখছিলেন, হ্যাঁ, এই মানে পাঠক সমাবেশের বইগুলো আসলে কেমন লাগে? পাঠক সমাবেশ প্যাভিলিয়নের যে বইগুলো আছে, প্রচ্ছদের কথা যদি বলি, রঙিন মলাটের কথা যদি বলি, কিংবা এই বইটি হাতে নিয়ে আপনার আসলে কি মনে হলো? আমি এখন পর্যন্ত পুরোটুকু পড়তে পারি নাই, তো বই দেখলে, কিছু বই হাতে নিলে একটা ভালো লাগা কাজ করে, হ্যাঁ, বইয়ের প্রচ্ছদ কিংবা ভিতরের অলংকরণ। বইয়ের প্রচ্ছদটা অনেক সুন্দর। আর হচ্ছে রুমির বই হচ্ছে আমার আসলে অনেক দিন ধরে আমার মানে পড়া হয় নাই, তো আমি এটা দেখছি যে এটা একটা অনুবাদ আর কি, ওনার যে লেখাগুলো আছে সেটার অনুবাদ, তো এই আর কি। আর এমনিতে বইমেলার আবেগটা আসলে কতটুকু গেঁথে আছে ভিতরে? অনেক বেশি। আমি তো বই কিনেছি অনেকগুলো। কি ধরনের বই কেনা হয়েছে? অনুবাদ কিছু কেনা হয়েছে, আবার আপনার দু একটা বই কিনেছি যেগুলো হচ্ছে ফিকশনাল। আচ্ছা, বর্তমান প্রজন্ম, আমি একটু জানতে চাই যে বর্তমান প্রজন্ম এই বর্তমান সময়ের লেখকদের কথা কতটুকু জানে, আর পূর্বে যারা লেখক ছিল, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, বঙ্কিম, তাদের কথা কতটুকু জানে? আপনার কাছে যদি জানতে চাই যে বর্তমান সময়ের কয়জন লেখকের নাম আপনি আসলে বলতে পারবেন কি, নাকি সেই কয়জনের নাম বলতে পারবেন? বর্তমান খুব কম পারবো, কিন্তু আমি আগের প্রজন্মের বেশি পারবো। বর্তমানে যেমন সাদাত হোসেন লিখে বাংলাদেশে, তারপরে উনি বেশ পপুলার। তো হচ্ছে আর আমরা যদি আগের শরৎচন্দ্র, বুদ্ধদেব বা হচ্ছে তারাশঙ্করের লেখা আমি খুবই পড়ি। বিভূতিভূষণ আমার খুবই পছন্দের লেখক। এই কথাটাই জানতে চাচ্ছিলাম, কারণ পাঠক সমাবেশ এবার যেটি করেছে সেটি হচ্ছে তারা পুরনো যে লেখকের নামগুলো আপনি বললেন তাদের 100টি বই নিয়ে আসার তারা চিন্তা করছে, এবং সেটা তারা বলছে যে ক্লাসিক সিরিজ। এবং আপনি এই জায়গায় দেখলেই দেখতে পাবেন, কিন্তু আপনি তারাশঙ্করের কথা বলছিলেন, মানে সেই পুরনো বইগুলো নতুন মোলাটে, নতুন মোড়কে কিন্তু তারা নিয়ে আসছে। এবং এই যে 100টি বই প্রতি বছর 32টি করে আসবে, এবং আপনি যদি 100টি বই আলাদা আলাদা করে কিনতে চান আপনার 60,000 টাকা লাগবে। কিন্তু বিশেষ একটি অফার চলছে, সেই অফারে যদি আপনি কিনতে চান মাত্র 30,000 টাকায় 100টি ক্লাসিক সিরিজের বই আপনি নিয়ে যেতে পারবেন। তো নিশ্চয়ই আপনি এই বইগুলো আসলে দেখবেন, এখানে আপনার পছন্দের লেখকের বই আছে। জি, মানে আমার ওখানে দেখতে পাচ্ছি তারাশঙ্করের কবি আছে, কবি আমার খুবই পছন্দের। এবং আপনি আগের যে বইটি নেড়েচেড়ে দেখেছেন ঠিক এই বইটিও নেড়েচেড়ে দেখতে পারেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এবং আমরা আসলে কথা বলছিলাম পাঠকের সাথে, এবং পাঠক হয়তো বা ক্যামেরার সামনে কিছুটা সময় আসলে অস্বস্তিতে ভুগেছে, কিন্তু তারপরও সে কিন্তু আমাদের সাথে কথা বলেছে। আমরা আবারও সূচনার কাছে চলে আসতে চাই, এবং সূচনা লেখকের সাথে বসে আছে। আমরা চাই যে লেখকের সাথে সূচনা একটু আড্ডায় মশগুল হোক। নীল, তোমার আড্ডা শুনছিলাম পাঠকের সাথে, আমি লেখকের সাথে আড্ডা দিচ্ছিলাম, তার কি নতুন বই আসবে, পুরনো বই নিয়েও কিছু কথা হচ্ছিল। সাথে পারভেজ ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি আলোক মানে বিষয় হিসাবে আলোকচিত্রকে বেছে নিয়েছেন, আপনার আগে আমি এভাবে করে কাউকে দেখিনি যে এই বিষয়টি নিয়ে এভাবে লিখতে। তো এবার কি নতুন বই আসছে বা চলে এসেছে কিনা সেটি একটু জানতে। এইবারও আসলে আমার আলোকচিত্র নিয়েই বই, কারণ আলোকচিত্রের বাইরে আমার কোনো জগৎ নাই। আমি সারাক্ষণই আলোকচিত্র নিয়ে ধ্যানস্থ থাকি, এবং আমার যত মগ্নতা সব আলোকচিত্র নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এই বাংলায় তো আলোকচিত্র নিয়ে আসলে সেভাবে গবেষণা হয়নি, কিংবা আলোকচিত্র নিয়ে যারা নিবিড়ভাবে কাজ করেছেন তাদেরকেও আসলে সেভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেনি। সেই কারণেই আসলে আমার আলোকচিত্র নিয়ে এই ধ্যানমগ্নতা।
তো এই বছর আমার পাঠক সমাবেশ থেকে 2টা বই আসবে। এই 2টা বইয়ের একটা আসলে আমার লেখা না, কিন্তু দুইজন খুব পায়োনিয়ার, যে 19 শতকের খুবই গুরুত্বপূর্ণ দুজন আলোকচিত্রী, যাদের কাজগুলোকে আমি নতুন পাঠকের সঙ্গে মানে পরিচয় করার জন্য নিয়ে আসছি। একটা হচ্ছে প্রভাচিত্র। আপনারা জানেন যে আজ থেকে 130 বছর আগে ঢাকা থেকে ফটোগ্রাফির প্রথম বইটা বেরিয়েছিল 1896 সালে। তো সেই বইটা যিনি লিখেছেন তিনি আনন্দকিশোর ঘোষ, আমাদের কেরানীগঞ্জের পূর্বদী গ্রামের ছেলে, এবং ওই সময় উনি খুব বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন, এবং উনি ভাওয়ালের যে অধিপতি রাজা রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুরের পার্সোনাল ফটোগ্রাফার ছিলেন। অনেক বড় বড় মানুষের সঙ্গে তার যোগাযোগ। তো উনি যেই বইটা লিখেছেন, তো সেই বইটার কথা না মানুষ জানে না, একদম জানে না, অথচ ঢাকা থেকে বইটা বেরিয়েছে। তো আমি প্রভাচিত্রটাকে নতুন করে আনার চেষ্টা করেছি, এবং যেহেতু তার নাম আনন্দকিশোর ঘোষ, আমি সেই কারণে একটা বিস্তৃত আনন্দের খুঁজে, মানে তাকে, তার জার্নিটাকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। এবং অদ্ভুত ব্যাপার দেখেন, তাকে খুঁজতে গিয়ে আমি অনেক অনেক ধরেন ইতিহাসের যে ফটোগ্রাফিক্যালি যে কালপর্বগুলো, সেখানে আমি চলে আসছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হয় কি, যে মানে তার মুখের ছবিটা আমি খুঁজে পাইনি। তো যারা ধরেন আলো ছায়ার মধ্য দিয়ে মানুষের মুখের ছবিকে অমরত্ব দিয়ে যান, তাদের ছবি যখন দেখতে না পাই, এ যে আলোকচিত্রে আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, আমার কষ্ট হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে তার সঙ্গে নতুন পাঠকের এক ধরনের যোগাযোগ হওয়া দরকার, এবং সেটার কারণে আমি একটা ফ্লেক্সিমেলি বা প্রতিলিপি সংস্করণ করার চেষ্টা করেছি। এবং যারা ফটোগ্রাফি বিদ্যার শিক্ষার্থী কিংবা যারা শিল্পকলা সম্পর্কে জানতে চান, এমনকি সাধারণ পাঠকও কিন্তু এই বইটা পড়ে এক ধরনের, যে ওই সময় কী ধরনের ফটোগ্রাফি হতো, কী কী কেমিক্যাল ব্যবহার করা হতো, লেখার অক্ষরগুলো কেমন, সেটা দেখতে পারেন। এই হলো একটা, এই আনন্দকিশোর ঘোষ। আবার আমি যদি দ্বিতীয় একজনের কথা বলি, তার নাম শরৎচন্দ্র দেব। শরৎচন্দ্র দেব একজন আলোকচিত্রী ছিলেন, উনি শিল্পশাস্ত্রজ্ঞ ছিলেন, উনি জ্যোতির্বিদ ছিলেন, উনি কবিরত্ন ছিলেন, উনি গবেষক ছিলেন, আরও অনেক কিছু ছিলেন। তো উনি ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের যে এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের যে ভারতকোষ, এর যে 3 খণ্ড কিন্তু 1888 থেকে 91-এর মধ্যে উনি সংকলন করেছেন। ঠিক আছে, তো সেই মানুষটা একটা উপন্যাস লিখেছেন, যেটা ছাপা হয়েছে শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকায়। এই শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকাটা হচ্ছে আমাদের উপমহাদেশ থেকে যে প্রথম যে শিল্প বিষয়ক পত্রিকাটা বেরোয়, তার নাম শিল্প পুষ্পাঞ্জলি। কলকাতার জোড়াসাঁকো থেকে বেরোয়। এর সম্পাদক ছিলেন অমৃতলাল বন্দ্যোপাধ্যায়। তো সেখানে উনি কনকলতা নামে একটা উপন্যাস লিখেছেন। আবার কলিকাতার ইতিহাস উনি লিখেছেন, এবং ওনার আগে কিন্তু কলিকাতার ইতিহাস এত বিস্তৃতভাবে কেউ লিখেননি। এবং উনি পাণ্ডবচরিত লিখেছেন, এবং এইগুলো যখন উনি লিখছেন তখন তার বয়স মাত্র 27 বছর। দেখেন, উনি ঢাকা কলেজের শিক্ষক ছিলেন, উনি কলেজিয়েট স্কুলের শিক্ষক ছিলেন। ঠিক আছে, তো এত কিছুর পরে ধরেন এই যে 140 বছর আগে যে উপন্যাসটা বেরোলো কনকলতা, এবং যেহেতু এই শিল্প পুষ্পাঞ্জলি বের হওয়ার 1 বছরের মধ্যেই এই পত্রিকাটা বন্ধ হয়ে যায়, এবং সেটা যেহেতু বই আকারে বের হয়নি, সেই কারণে কিন্তু এই 140 বছর আড়ালেই ছিল। এই যে 140 বছর আড়ালে থাকা যে উপন্যাস, সেই উপন্যাসটা আমি এবার পাঠকের সামনে উন্মুক্ত করতে পারার যে আনন্দ, সেটা তারও কিন্তু আমি মুখের ছবি পাইনি। এবং ধরেন গল্পটা হচ্ছে এরকম, যে এক রাজার মেয়ে কনকলতা, 11 বছর, তার প্রেমিক হচ্ছে একজন মল্লবীর মানে কুস্তিগীর। তার যে পালিত ভাই মানে রাজার যে পালিত ছেলে, সেই ছেলেও কুস্তি নিয়ে চর্চা আছে, কিন্তু যেহেতু সে ওই তার প্রেমিকের সঙ্গে পারে না, সেই কারণে তাকে খুব কৌশলে তাকে হত্যা করে। এবং যেহেতু এই ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, এবং তার বাবা যেহেতু ব্যাপারটা জানলে খুব কষ্ট পাবেন, সেই কারণে তার রাজাকে হত্যা করেন। আমি বাকিটা বইটা আমি চাই যে যারা আমাদের দর্শক আছেন বা পাঠক আছেন তারা বাকিটা পড়ে জানুক, কারণ আমার যে কৌতূহলের জায়গাটা আমিও যেমন পড়ে জানতে চাই, তেমনই নীল তুমি অনেকক্ষণ চুপ করে কিন্তু বসে আমি তো আছো। ভাবছিলাম যে তুমি পুরো গল্পটা শুনে ছাড়বা, পুরো বইটা এখানে আসলে পড়ে ফেলতে চাও। না নীল, আমি তো পুরো বইটা এখানে শুনতে চাই। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে শাহজাদ পারভেজের একটি বই আমার হাতে আছে, এবং সেই বইটি হচ্ছে একজন সাইদা খানম, বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী।
শাহাদাত পারভেজের। প্রচ্ছদটা নিয়ে তো আমরা এর আগেও কথা বলেছি, দারুণ প্রচ্ছদ এবং ভিতরের যে অলঙ্করণ সেটিও দুর্দান্ত। এই যে একজন সাইদা খানম, গত বছর এসেছে বইটি, এই বইটি গত বছর আসলে পাঠকের কাছে কতটা ভালোবাসা পেয়েছে, এবং একজন সাইদা খানমকে খুব সংক্ষেপে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের কাছে যদি তুলে ধরতে চান, এবং তাকে নিয়ে এই বইয়ের মধ্যে কি কি লিখেছেন খুব সংক্ষেপে যদি জানতে চাই, শাহাদাত পারভেজ। সাইদা আপা তো একজন মহিরুহ নারী, বিশেষ করে আলোকচিত্রের, এবং উনি বড় লেখক ছিলেন। তো কেউ যদি সাইদা আপাকে পড়তে চায়, সাইদা আপার মনের ভেতরের কথা জানতে চায়, কি কারণে 40-এর দশকে 12 বছর বয়সে সমাজে আলো জ্বালানোর জন্য কেন উনি ক্যামেরাটা ধরলেন, কেন উনি কলমটা ধরলেন, এবং সাইদা আপার দর্শন যদি কেউ বুঝতে চায়, তাহলে আমার মনে হয় যে একজন সাইদা খানম তাকে পড়তে হবে। আর আমি এই বইটার শিরোনাম দিয়েছি একজন সাইদা খানম, কারণ উনি আসলে একজনই সাইদা খানম এবং অনন্য সাইদা খানম, যার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। কারণ সাইদা আপা হচ্ছে সেই মানুষটা যিনি ধরেন যে সমস্ত অন্ধকারকে মানে পেছনে ফেলে যে এক ধরনের সমাজকে আলোকিত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো সেটা ক্যামেরায়, সেটা লেখায়, তার জীবনচর্চায়। তো সাইদা আপাকে যদি কেউ বুঝতে চায়, যেহেতু সাইদা আপা এখন নাই, সাইদা আপার নিজের কথাগুলো বলতে পারবে না, তো সেই কারণে আমার মনে হয় যে সাইদা আপার সমস্ত কথাগুলো এর ভেতরে আছে। আচ্ছা, সেই জায়গায় আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন আলোকচিত্রীকে কতটা আসলে গল্পকার হয়ে উঠতে হয়, মানে এই দুটো পাশাপাশি কতটা আসলে জড়িত? আমি তো মনে করি একজন আলোকচিত্রী গল্পকার, কারণ তার ভিতরে যদি দৃশ্যকল্প না থাকে তাহলে সে কেমন করে মানুষের যে সংবেদনশীলতা কিংবা এই দৃশ্য গল্প সেটা কেমন করে মানে উনি রচনা করবেন, তাই না? তো সে কারণে আমাদের যারা পথিকৃৎ আলোকচিত্রী, গোলাম কাসিম ডেডি, সাইদা খানম, আমাদের ডক্টর নওয়াজেশ আহমেদ থেকে শুরু করে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আমাদের সুকুমার রায় থেকে শুরু করে আমাদের আনন্দকিশোর ঘোষ থেকে শুরু করে ধরেন পাবেল রহমান, নাসরিলি মামুন, মনজুর আলম বেগ, আরও অনেক ফটোগ্রাফারের নাম হয়তো এই ক্যামেরার সামনে আমি ভুলে গেছি, আরও অনেকে আছে যাদের নাম আমি বলতে পারলাম না, তারা ক্ষমা করবেন। তো তারা তো লিখছেন, এখনও কিন্তু অনেক ফটোগ্রাফার লিখছেন, লেখার চেষ্টা করছেন। তো আমি মনে করি যে একজন আলোকচিত্রী হতে হলে তাকে গল্পকার হতে হবে, আর গল্পকার হতে গেলে তাকে পড়তে হবে, কারণ শুধুমাত্র কিন্তু এক ধরনের ছবি গল্পকার, যিনি গল্পকার উনি কিন্তু সমাজে একটা ছবি দেখান। হ্যাঁ, সেটাকে হয়তো আমাদের চিন্তা করে নিতে হয়। আর আলোকচিত্রীর সঙ্গে গল্পকারের যে পার্থক্য সেটা হচ্ছে যে গল্পকার একটা গল্প লিখেন এবং সেই গল্পটা পড়ে একটা ভিজুয়াল তৈরি করে, আর আলোকচিত্রী যেটা হয় যে তার ভিজুয়ালটা দেখে এক ধরনের গল্পের ভেতরে যায়। হ্যাঁ, তা আমার মনে হয় যে একদম মানে পারস্পরিক এক। তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখি যে অনেকেই আলোকচিত্রী হয়ে উঠবার চেষ্টা করছে, তারা শুধু ক্যামেরাটাই আসলে নাড়াচাড়া করে, কোন অ্যাঙ্গেলে ছবি তুলবে, কিভাবে ছবি তুলবে, ব্যাকগ্রাউন্ড কী হবে। কিন্তু আমার কথা আপনার প্রসঙ্গে আমি যদি টানি, সেটা হচ্ছে একজন আলোকচিত্রকে একজন ভালো পাঠকও হতে হবে। একদম একদম, কারণ আমি মনে করি কি যে একজন আলোকচিত্রীকে আসলে পাঠক হতে হবে, সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে পাঠক হতে হবে। তাকে কবিতার বই পড়তে হবে, তাকে নাটক পড়তে হবে, সিনেমা পড়তে হবে, তাকে নৃবিজ্ঞান পড়তে হবে, তাকে সমাজ রাজনীতি পড়তে হবে, কারণ এই আলোকচিত্রী তো এই সমাজের বাইরে না। সো তাকে যদি এই সমাজের নানা বাস্তবতাকে যদি বুঝতে চায়, তাহলে কিন্তু তার শিল্পের, সাহিত্যের, সঙ্গীতের, সংস্কৃতির যতটা আসলে মানে জ্ঞানের সীমানা আছে সেই জায়গাগুলোতে কিন্তু তাকে অবগাহন করতে হবে, নতুবা কিন্তু আপনার ফটোগ্রাফি শুধু ট্যাপাটিপির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তা আমি মনে করি যে যারা আলোকচিত্রী হবেন তারা তাদের প্রত্যেকটা উইন্ডো যেন খোলা থাকে। এবং আপনার আরও কিছু বই কিন্তু আছে, শুধু একজন সাইদা খানম না। সূচনা, তোমার সামনে বোধহয় আরও একটি বই আছে, সেই বইটি নিয়ে যদি একটু কথা বলো। ভীষণ প্রিয়, ড্যাডি সমগ্র, গোলাম কাসিম ড্যাডিকে নিয়ে লেখা একটা অনবদ্য সৃষ্টি শাহাদাত পারভেজের। উনি ড্যাডিকে সামনে নিয়ে এসেছেন এবং ড্যাডি সমগ্রর দ্বিতীয় খণ্ডটিও আছে। এবং নীল, এখানে মানে এই বইগুলোর যেটা আমি বলবো যে পাঠক সমাবেশের কথা বলবো, শাহাদাত পারভেজের কথা বলবো, কিছু দুর্লভ ছবি কিন্তু এই
আছে, মানে শুধুমাত্র মানে ড্যাডি সমগ্র পুরোটাই কিন্তু পাওয়া যাবে গোলাম কাসেম ড্যাডিকে, এবং সেই বিষয়টি কিন্তু পাঠক সমাবেশ দারুণভাবে তুলে এনেছে। চিঠি আছে এবং নানান বিষয় কিন্তু এখানে আছে এবং দারুণ প্রচ্ছদ। আমি আবারও একজন মানে সাইদা খানম সম্পর্কে যেমন জানতে চাইলাম, তেমনি আসলে ড্যাডি সমগ্রর সেই ড্যাডি সম্পর্কেও জানতে চাই, কারণ আজকে যারা দেখছে তারাও আসলে জানতে চাই এই যে ড্যাডি সমগ্র, সেখানে আছে গল্প, দুষ্প্রাপ্য, গ্রন্থমালা, মানে কিভাবে তাকে বেঁধেছেন আপনি আপনার রঙিন মলাটে? আচ্ছা, তার নাম গোলাম কাসিম, ওনাকে ড্যাডি বলা হয়। উনি হচ্ছেন বাংলাদেশের সব আলোকচিত্রীর পিতা, তাই তিনি ড্যাডি। তো আমরা যদি আমাদের বাংলাদেশের আলোকচিত্রের বন্দনা করতে যাই, তাহলে ড্যাডিকে উপেক্ষা করার কোনো উপায় নাই, সুযোগ নাই। তো আমি পাঠক সমাবেশ এবং পাঠক সমাবেশের যিনি কর্ণধার শাহিদুল ইসলাম বিজুকে আমি ধন্যবাদ দিই যে উনি অনেকগুলো সমগ্র করেছেন। উনি রবীন্দ্র সমগ্র করেছেন, লালন সমগ্র করেছেন, হাসন রাজা করেছেন, ইলিয়ট কাফকা করেছেন, এগুলা করেছেন। এগুলা সেলেবল আইটেম, এগুলা সবাই করবে এবং এগুলা বিক্রি হবে। তবে এই যে ড্যাডি, এই 4 খণ্ড করার আগে কিন্তু ড্যাডি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে এত সুপরিচিত ছিলেন না। উনি ফটোগ্রাফি সমাজে উনি পিতা ছিলেন। তো আমি মনে করি যে বিজু ভাইয়ের এই ড্যাডি সমগ্র এবং একজন আরজালি মাতাব্বর করার জন্য ওনার যে প্রাণান্ত চেষ্টা কিংবা ওনার যে ঝুঁকি নেয়া, সেটা উনি দেখিয়েছেন। আর আমার কাজ, যেহেতু আমি আলোকচিত্র নিয়ে কাজ করি, আলোকচিত্র নিয়ে গবেষণা করি এবং আলোকচিত্রের যারা মনীষা ছিলেন তাদেরকে আমি খুঁজে বের করি। এবং দেখেন, মানে এটা আসলে বলছি এই কারণে যে এই মানুষদের যখন আমি খুঁজতে যাই, হ্যাঁ, তখন কিন্তু তাদের সঙ্গে আমার এক ধরনের আত্মার মনোসংযোগ ঘটে এবং আমার কিন্তু অনেক সময় চোখ দিয়ে ধরধর করে পানি বের হয়। হ্যাঁ, তো এইটা কেন হয় আমি জানি না। মানে তাদেরকে খুঁজতে গিয়ে তাদের সাথে আপনার এক ধরনের সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, আমার মনে হয় কি যে ওই সমস্ত মানুষের আত্মা আমার ভেতরে ঢুকে যায়। নতুবা ধরেন আমার মতো একজন সাধারণ মানুষ, আমার মতো একজন নেহায়েত একজন আলোকচিত্রী, সামান্য লেখক, তো সে তো ড্যাডিকে খুঁজতে পারার কথা না যদি স্বয়ং ড্যাডি আমাকে সহযোগিতা না করতেন। কারণ ড্যাডি তো আমাকে কিছু বলে যায় নাই। ধরেন আমি যেই বছর আসলে আলোকচিত্র নিয়ে পড়তে আসি অক্টোবরে, সেই বছর জানুয়ারি মাসে গোলাম কাসিম ড্যাডি মারা যায়, তার সঙ্গে তো আমার দেখা হয় নাই। এমনকি মনজুরুল আলম বেগ, উনি মারা যান ওই, মানে আমি যখন আসি কারোর সঙ্গে তো আমার দেখা হয় না, আমার দেখার সুযোগ হয় না, অথচ আপনি তাদের খুঁজেছেন। হ্যাঁ, আমি খুঁজি। এবং দেখেন যে অদ্ভুত ব্যাপার হয় যে আমি না মনে করি কি যে আমি খুব লাকি এই অর্থে বলি যে আমি ধরেন এই জীবনে যা খুঁজতে চেয়েছি আপনি পেয়েছেন, আমি কেমন করে পেয়ে গেছি। তো এইটা একটা বড় ব্যাপার না? তো আমার কাছে মনে হয় কি যে যদি কেউ খুঁজে, তাইলে যে দেবার সেটা গিফট করে দেয়। তো নতুবা ধরেন এই যে ধরেন একজন সাইদা খানম কিংবা একজন গোলাম কাসিম ড্যাডি কিংবা ধরেন আরো যে বইগুলো আসছে, এগুলো আমি কেমন করে পেতাম, তাই না? আমাকে তো বলে যায় না, ব্রিফ কেসে ভরে দিয়ে যায়। লেখকের সাথে তো আড্ডা চলতেই থাকবে। আমরা যদি আমাদের সাথে যারা পাঠক যুক্ত আছেন তাদের বিষয়ে যদি একটু বলি, তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে আব্দুল হাকিম যুক্ত হয়েছে। অনেক ধন্যবাদ তাকে, তিনি বলেছেন তিনি আমাদের পাশে আছেন সব সময়। এবং চঞ্চলকেও শুভকামনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং তিনি একটি পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই আমাদের টেকনিক্যাল টিম সেটি দেখবে যে আমাদের কথা একটু পরপর মিউট হয়ে যাচ্ছে। আপনি জানাবেন যে এখন আমাদের কথা। এটার কারণ হচ্ছে যে আসলে বইমেলায় এই সন্ধ্যার পরে এত ভিড়, এত সমাগম হয় যে নেটওয়ার্ক এখানে কিন্তু মাঝে মাঝেই মানে কি বলবো বিচ্ছিন্ন হয়, এবং সেই কারণে টেকনিক্যাল একটা সমস্যা। এটা আমরা চেষ্টা করব, আমরাও চেষ্টা করব যেন এই সমস্যাগুলো সত্যি আর না থাকে। এবং আপনার তো আসলে বইয়ের শেষ নেই সাদাত ভাই, এত বই কেন আপনার? এই যে আরো একটি বই যে আলোকচিত্রালাপ পাভেল রহমানের সঙ্গে শাহাদাত পারভেজ, মানে কোনো আলোকচিত্রীকে আপনি আসলে বাকি রাখবেন না, মানে এরকম একটা পণ নিয়ে বসেছেন নাকি? মানে আমার কাছে মনে হয় কি যে প্রত্যেকটা মানুষের তো একটা জন্মের দায় থাকে। তো আমি মনে করি যে জন্মগতভাবে আমার কিছু দায় আছে, এবং যেহেতু আমি আলোকচিত্রী, তো সেই কারণে মনে হয়েছে যে আলোকচিত্রীদেরকে নিয়ে আলোকচিত্রীদের জীবন কর্ম তুলে ধরা আমার এক ধরনের দায়। এবং দেখেন, আমি গোলাম কাসিম ড্যাডিকে দিয়ে কিন্তু খুবই উদ্বুদ্ধ,
104 বছর উনি বেঁচে ছিলেন এবং ওনার যখন 100 বছর তখন তাকে বলল যে আপনি তো অনেক দিন বাঁচলেন। তো উনি বলেছিলেন যে আমি কত বছর পৃথিবীতে বাঁচলাম সেটা বড় কথা নয়, তবে পৃথিবীর জন্য আমি কি রেখে গেলাম সেটাই বড় কথা। কারো যদি কোনো জায়গায় সক্ষমতা না থাকে এবং সে যদি সেই কাজটা না করে সেটা তার জন্মগত অপরাধ। এবং দেখেন আমি কিন্তু আমার এই জন্মগত অপরাধী হতে চাই না। তো যার ফলে আমার কাজ হচ্ছে যে যারা আমাদের আলোকচিত্রকে মানুষের নজরে নিয়ে এসেছেন, মানে আমার কাজ হচ্ছে তাদের পূজা করা। আমি এই পূজাগুলোই করছি, ঠিক আছে? এই যে এগুলা যা দেখছেন এগুলো হচ্ছে সব পূজার ফুল। না, দারুণ বলেছেন, দারুণ বলেছেন। আপনি আসলে একজন আলোকচিত্রীর পাশাপাশি একজন গল্পকারও, আপনি তো দারুণ বলবেনই। তবে একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে যারা বর্তমান সময়ের আলোকচিত্রী, ফটোগ্রাফার, তাদের জন্য এই বইগুলো পড়া মানে কতটা জরুরি, এবং এই ধরনের আসলে বই আপনার বের করবার ইচ্ছা আছে কিনা, যারা নতুন ফটোগ্রাফিতে ঢুকতে যাচ্ছে, যে দিক নির্দেশনা? আমি বলি যে এই যে বইগুলো এগুলা কিন্তু তাদের পথ নির্দেশনা। কারণ হচ্ছে কি যে আমি কিন্তু যেই কাজগুলো করছি সেগুলো শেকড়ের কাজগুলো করছি। ধরেন আমাদের 100, 150 বা 200 বছরের ফটোগ্রাফির যে ইতিহাস সেগুলা কিন্তু কালের আবিলতায় অনেকটা হারিয়ে গেছে। তো আমি যেই কাজটুকু করছি আমি কিন্তু এই পাঠকের, আলোকচিত্রীদের, বর্তমান সময়ের আলোকচিত্রীদের জন্যই কাজটা করছি। আমি গোড়ার কাজটা করছি, আমি গোড়াটা মিলিয়ে দিচ্ছি। গোড়াটা মিলিয়ে দিলে বাকি গল্প কিন্তু গল্প, উপন্যাস, সিনেমার মতো মিলে যাবে। সো এই যে বইগুলো দেখছেন এগুলা কিন্তু ফটোগ্রাফারদের জন্য অবশ্য পাঠ্য, এবং এগুলো খুব ক্লাসিক বই। ফটোগ্রাফি পড়তে হলে ডেডিকে পড়তে হবে, ফটোগ্রাফি পড়তে হলে একজন সাইদা খানমকে পড়তে হবে, ফটোগ্রাফি পড়তে হলে পাবেল রহমানকে পড়তে হবে। হ্যাঁ, ফটোগ্রাফি পড়তে হলে আমার যে ফটোগ্রাফি নিয়ে আরও গবেষণা আসবে এবং আসছে, বা পাঠক সমাজ থেকে আসে নাই, অন্য জায়গা থেকে আসছে, সেগুলোকে পড়তেই হবে। এগুলা না পড়লে মানে আমরা কিন্তু যদি আমাদের পেছনের ইতিহাস না জানি, আমরা কোথা থেকে এলাম, আমাদের আলোকচিত্রের জমিনটা কতটা বিস্তীর্ণ ছিল 19 শতকের মাঝামাঝি সময়ে, কিংবা ধরেন বর্তমান শিল্প দুনিয়ায় বাংলাদেশের ফটোগ্রাফি জমিনটা কোন জায়গায় গেছে, তো আমি কিন্তু এটার একটা সংযোগ করার চেষ্টা করছি। তো এই বইগুলোতে কিন্তু সেগুলো আছে। এবং আমি মনে করি যে কেউ যদি ধরেন 1840 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত বুঝতে চায়, তাহলে আমার মনে হয় যে আমার বইগুলোতে এর ছায়া পাওয়া যাবে। দারুণ বলেছেন, এবং আমরা শুনছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং একজন শাহাদাত পারভেজ এই মুহূর্তে আমাদের সাথে আছে, আমাদের কাছে আছে। এটাও কিন্তু হয়তো পরবর্তী প্রজন্ম একজন শাহাদাত পারভেজকে নিয়ে লিখবে। এবং এই যে একজন শাহাদাত পারভেজকে জানার জন্য কিন্তু পাভেল রহমানের সঙ্গে যে আলোকচিত্রালাপ আছে, কিংবা একজন সাইদা খানম আছে, কিংবা ড্যাডি সমগ্র আছে, এবং আরও যে কাজগুলো আসছে, সেই কাজগুলো কিন্তু রঙিন মোলাটে যদি সূচনা পেতে চাও, তাহলে একজন শাহাদাত পারভেজকে কিনে বাসায় নিয়ে যেতে হবে। অবশ্যই নীল, কারণ সাদাত পারভেজের তো অনবদ্য সৃষ্টির কথা আমরা শুনেছি। নীল, তুমি শুধু সাদাত পারভেজের কথা বলছো কেন? পাঠক সমাবেশে এলেই কিন্তু সাদাত পারভেজকে পাওয়া যায়। তিনি যে বলছিলেন, আমি ওটাই বলছিলাম, তিনি যে বলছিলেন যে এগুলো আসলে যারা নতুন প্রজন্মের আলোকচিত্রী তাদের জন্য একটা দিক নির্দেশনা, এবং সেই দিক নির্দেশনার যে জায়গায় তিনি বলছেন যে তার দায়বদ্ধতা, পাশাপাশি কিন্তু পাঠক সমাবেশেরও একটা দায়বদ্ধতা কাজ করেছে, যে কাজ করেছে বলে কিন্তু এই বইগুলো রঙিন মোলাটে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং পাঠক কিন্তু সমাবেশ তো বলেই যে তারা বই ছাপে না, তারা বিষয় ছাপে। এবং আমরা পাশাপাশি আরও দুটো বইয়ের কথা একটু বলে যেতে চাই, কারণ আমাদের সময় একেবারেই শেষ প্রান্তে। আহমদ মোস্তফা কামাল গল্প সংগ্রহ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই দুইটা বইয়ের পছন্দ আমার খুব, এবং এই দুটো বই তো আমরাও নিয়ে গেছি বাসায়। এবং আমরা বলবো যে মানে একটা ব্যাগে যদি আহমদ মোস্তফা কামালকে নিয়ে যেতে হয়, তাহলে এই গল্প সংগ্রহ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড অবশ্যই নিতে হবে। এবং আহমদ মোস্তফা কামাল ছোট গল্প লেখেন। আপনার কাছে যদি জানতে চাই মানে তার সম্পর্কে, মানে তার লেখা পড়ে আপনার মুগ্ধতার কথা। না, আহমেদ মোস্তফা কামাল একজন খুবই নিবিড় একজন লেখক, এবং উনি দায়িত্বশীল একজন লেখক। হ্যাঁ, এবং ওনার যে গল্প সংগ্রহ করেছেন পাঠক সমাবেশ, এবং এই দেখেন দুইটা বই ধরলে মনে হয় যেন একটা মানে একটা মুগ্ধতা কাজ করে, মনে হয় একটা মিষ্টির পোটলা, কেমন আরাম লাগে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আহমেদ মোস্তফা কামাল এবং পাঠক সমাবেশ
একজন শাহাদাত পারভেজ। নিজের কথা বলতে কিছুটা লজ্জাও লাগে। তো আমি মনে করি যে পাঠক সমাবেশ সেই কাজগুলোই করে, এবং আমার কাছে যেটা মনে হয় যে ধরেন শাহিদুল ইসলাম বিজু, আমি আমার কাছে, কারণ ফটোগ্রাফির বইগুলোতে একটু একটু দামি হয় বা একটু কস্টলি হয়ে যায়, এবং ধরেন আমার মাঝে মাঝে ভাবি যে বাংলাদেশে ফটোগ্রাফির বইগুলো পড়ার মতো মানে বিজুবের মতো আর কে আছে, আমি কিন্তু খুঁজে পাই না। তো এই বইগুলো যদি দেখি যে ভারী ভারী, যে প্রত্যেকের সমগ্র নিয়ে আসা, এই করা, সেটা করার জন্য যে কলিজাটা দরকার, আমি মনে করি যে পাঠক সমাবেশের সেই কলিজাটা আছে, মানে পাঠক সমাবেশ মানে বিজু ভাইয়ের সেই কলিজাটা আছে। নীল, তোমরা যখন বারবার পাঠক সমাবেশ আর বিজু ভাইয়ের কথা বলছিলে, একদম শেষ সময় এসে আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই। এই যে নান্দনিক যে সিরিজটা বের করছে, ক্লাসিক সিরিজটা পাঠক সমাবেশ, সেটিও কথা কিন্তু না বললেই না। এবং 100টি বই আসবে পাঠক সমাবেশ থেকে, এবং যে অফারটি আছে সেটাও আমি যদি একটু বলে দিই আপনাদের জন্য, সেটি হচ্ছে যে মাত্র 30,000 টাকায় কিন্তু আপনারা বাংলা সাহিত্যের এই ক্লাসিক বইগুলো পাবেন, এবং দারুণ আঙ্গিকে নান্দনিক সব প্রচ্ছদের সাথে পাবেন। এবং এখানে কিন্তু আপনার ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন, এবং আজীবন সদস্য হবারও সুযোগ থাকছে। তো আজকে তো আর খুব বেশি সময় নেই নীল, আমরা শাহাদাত পারভেজ ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারি। অবশ্যই অবশ্যই, এবং যদি তুমি যেহেতু শুরু করেছো, আজ তুমি শেষ করে দাও। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর নীল আসলে একটু কাজ কম করতে চাই, এই জন্য শুরু এবং শেষ আমাকেই করতে হয়। তবে আমরা দুজন গল্পবাজ কিন্তু আপনাদের সাথে থাকবো প্রতিদিন বইমেলায়, পাঠক সমাবেশ, পাঠকের গল্পে থাকবেন আমাদের সাথে।